সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আজকে আমি একটু আমার গেটআপটা চেঞ্জ করলাম, একটু যেহেতু বিজয়ের মাস, একটু কৃষক ভাব, বাঙালিয়ানা ভাব নিলাম। যাই হোক, আজকে আবার আপনাদের সামনে আসলাম। বাংলাদেশের অস্থিতিশীল এই পরিস্থিতির মধ্যে, যেখানে সরকার হিমশিম খাচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে, যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, চুরি, ডাকাতি, সন্ত্রাসী সব কিছুই বৃদ্ধি পেয়েছে। আগের তুলনায় 5ই আগস্টের পূর্বের যে অবস্থা ছিল, দেশের একটা স্থিতিশীল পরিবেশ, সেই স্থিতিশীল পরিবেশ এখন আর আগের মতো নাই। যে কেউ স্বীকার করবেন, হয়তো যারা ক্ষমতায় আছেন তারাও এটা অস্বীকার করবেন না। এই পরিস্থিতিতে সরকার ঘোষণা দিলেন যে আগামী 2025 শেষের দিকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, বা তারা সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ধরলাম আগামী বছরের শেষের দিকে নির্বাচন হলো, বা এর পরের বছর হয়তো জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চের মধ্যেই, যে সময় শুষ্ক মৌসুম, ভালো সময় নির্বাচনের জন্য, একটা অনুকূল পরিবেশ, যদি সে সময় নির্বাচন হয়, তাহলে সরকারের যে বিভিন্ন সংস্কার, যেমন সংবিধান পরিবর্তন বা পুনর্লিখন, যাই বলেন না কেন, বা এই বিচার বিভাগের সংস্কার, দুর্নীতি দমন কমিশনের সংস্কার, বা এই নির্বাচন কমিশনের সংস্কার, এসবের কি হবে? তারা কি এরই মধ্যে এগুলো শেষ করে যেতে পারবেন, না একটা প্রস্তাব আকারে সংস্কারের যেভাবে তদন্ত রিপোর্ট হয় তারপরে একটা প্রস্তাব করা হয়, সেভাবে কি প্রস্তাব আকারে তারা রেখে পরবর্তী সরকারের উপরে ছেড়ে দায়িত্ব দিয়ে চলে যাবেন? আমার মনে হচ্ছে না যে এই সময়ের মধ্যে তারা সংস্কার কাজগুলো সমাধান করতে পারবেন। যাই হোক, এখন নির্বাচনে আসি। নির্বাচন যদি হয় আগামী বছরে শেষের দিকে, তাহলে যে বৃহত্তর দল, যে দল বিগত 15 বছর ক্ষমতায় ছিল, সেই আওয়ামী লীগের ভূমিকা কি হবে? তারা তো এখনো নিষিদ্ধ, সেই দল তো এখনো নিষিদ্ধ হয়নি, সরকার তো এখনো নিষিদ্ধ করেনি। আওয়ামী লীগ তো নির্বাচন কমিশনের নিবন্ধিত একটি দল, এবং বৃহত্তর একটা জনগোষ্ঠী যারা আওয়ামী লীগের সমর্থক। সবাই তো আর টাকা পাচার করেননি, সবাই তো আর লুটপাট করেননি। এর মধ্যে তো কয়েক লক্ষ লক্ষ আওয়ামী লীগ সমর্থক আছেন যারা কিছুই করেননি, কোনো অপরাধও করেননি। তারা কি আওয়ামী লীগ করবেন না? তাদের আদর্শ, তাদের রাজনৈতিক মতাদর্শ কি তারা প্রকাশ করতে পারবেন না? তাদের কি হবে? সরকার তো তাদেরকে রাজনৈতিক ময়দানে দাঁড়াতেই দিচ্ছে না। এই যে বিজয় দিবসের দিনে দেখলাম কেউ আওয়ামী লীগের সমর্থক যারা গিয়েছিলেন বঙ্গবন্ধুর 32 নম্বরে, ধানমন্ডির 32 নম্বরে বাড়িতে শ্রদ্ধা জানাতে, সেখানে তাদেরকে প্রহার করা হলো, নিগৃহীত করা হলো, লাঞ্ছিত করা হলো। এটা কি ঠিক হলো? তাদের কি কথা বলার অধিকার নেই? এই সরকার তো এসেছিল গণতন্ত্রের কথা বলে, ভিন্ন মতের স্বাধীনতার কথা বলে, এখন এগুলা গেল কই? ইদানিং দেখছি বিভিন্ন দল, বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। তারা সরকারকে সময় দিতে চাচ্ছেন না। তারা চাচ্ছেন এখন নির্বাচন হলে তারা খালি মাঠে গোল দিতে পারবেন, যার কারণে তারা
উঠে পড়ে লেগেছেন যে সরকারকে নির্বাচন দেওয়ার জন্য। যাই হোক, যদি সরকার আগামী বছর নির্বাচন দেয়, তো আওয়ামী লীগ কি নির্বাচনে আসবে? ইদানিং দেখতেছি যতগুলা সোশ্যাল মিডিয়ায় যতগুলা জরিপ হচ্ছে, সব জরিপেই দেখা যাচ্ছে সবাই আওয়ামী লীগকে আবার ক্ষমতায় দেখতে চাচ্ছে। সবাই বলছে যে আগের সরকারই ভালো ছিল। সোশ্যাল মিডিয়ায় যারা ব্যবহার করেন তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছেন শিক্ষিত এবং সচেতন মানুষ। এই সচেতন এবং শিক্ষিতরা যদি বলেন যে আগামী সরকারি বিগত সরকারই ভালো ছিল এবং বর্তমান সরকার ব্যর্থ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি চলছে, এর মধ্যে ভারতের সাথে যে পররাষ্ট্রনীতি নিয়ে যে ঝামেলা হচ্ছে, এটা সবাই মোটামুটি উদ্বিগ্ন। সাথে সাথে দেশে মৌলবাদী এবং জঙ্গিবাদের একটা তৎপরতা দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে সবাই আতঙ্কগ্রস্ত এবং শঙ্কিত। তো আগামীতে যদি নির্বাচন হয় এবং আওয়ামী লীগ যদি আসে, তাহলে কি আওয়ামী লীগকে সরকার আসতে দিবে, না তাদেরকে ছলে বলে কৌশলে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখবে? যদি আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া না হয়, তাহলে নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? নির্বাচন কি পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে বাংলাদেশের এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? যদি না হয়, তাহলে গণতন্ত্রের কী হবে? বিগত 15 বছর শক্তিশালী বিরোধী দল বিএনপি নির্বাচনে না আসায়, যখন সবাই বলছেন যে এটা পাতানো নির্বাচন, সাজানো নির্বাচন, গণতন্ত্র হত্যা করা হয়েছে, শেখ হাসিনা বিগত 15 বছর গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন, তাহলে এই সরকার, বৈষম্য বিরোধী এই সরকার, যে সরকার আওয়ামী লীগকে এখন দাঁড়াতে দিচ্ছে না রাজনৈতিক ময়দানে, তারা কি আওয়ামী লীগকে আসতে দেবে নির্বাচনে? কারণ আওয়ামী লীগ একটি রাজনৈতিক শক্তিশালী দল এবং আওয়ামী লীগ নির্বাচনমুখী একটি দল। যতবারই নির্বাচন হোক, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগ কখনো নির্বাচন বিমুখ ছিল না। আওয়ামী লীগ নির্বাচিত হতে পারুক আর না পারুক, জয়ী হোক বা বিজয়ী হোক আর নাই হোক, তারা নির্বাচনে অংশগ্রহণ সবসময় করে। এবার হচ্ছে পরিবেশ ভিন্ন, কারণ আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মী, সাধারণ কর্মী, এরা এখন মামলা এবং হামলা শিকার। অনেক কেন্দ্রীয় নেতারা আছেন বর্তমানে কারাগারে, কেউ কেউ মামলা মাথায় নিয়ে বিদেশে পালিয়েছেন। এখন যদি আওয়ামী লীগ নির্বাচনে বর্জন করে আগামীতে, তাহলে কি সরকারের নির্বাচন গণতন্ত্র গ্রহণযোগ্য হবে? এই নিয়ে জল্পনা কল্পনা হতে পারে, কথা উঠতে পারে। তো এখনও দেশে যেভাবে সাধারণ মানুষ আওয়ামী লীগকে চাচ্ছে বা বিগত সরকারই ভালো ছিল বলছে, যেমন ধরেন সোশ্যাল মিডিয়ায় জরিপে তো বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের পপুলারিটি দিন দিন বাড়ছে। সোশ্যাল মিডিয়া যারা অনলাইন বঞ্চিত যারা আছেন, সাধারণ কৃষক, শ্রমিক তারা আরও আগিয়ে, তাদেরকে জিজ্ঞেস করলে তারা তো আর রাজনীতির মারপ্যাচ বুঝেন না, তারা শুধু বুঝেন দ্রব্যমূল্যর কী অবস্থা, দেশের অর্থনৈতিক কী অবস্থা, এরপরে তাদের পেটে ভাত আছে কি না, তারা এইটাই দেখেন।
তো সুতরাং তাদেরকে জিজ্ঞেস করলে দেখা যায় তাদের মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তা প্রচুরভাবে বৃদ্ধি পাচ্ছে এবং তারা বলছেন যে আগামী নির্বাচন হলে তারা আগের সরকারকেই নির্বাচিত করবেন। আগের সরকার ভালো ছিল এটা মানে বলাটাই হচ্ছে যে বর্তমান সরকার ব্যর্থ, তাই সবাই বলছেন আগের সরকার ভালো ছিল এবং বর্তমান সরকারও বুঝতে পেরেছেন তারা ব্যর্থ, তারা এই দেশকে সামাল দিতে পারছেন না। সুতরাং তারা চাচ্ছেন নিজেদের পিঠ বাঁচাতে এবং যেন তেন প্রকার একটা নির্বাচন দিয়ে তারা পালানোর পথ খুঁজছেন। তারা চাচ্ছেন নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন, তার মধ্যে একটা ভয় ঢুকে গেছে। তারা ভাবছেন যদি যেভাবে জনপ্রিয়তা বাড়ছে শেখ হাসিনা সরকারের বা শেখ হাসিনা আওয়ামী লীগের, হয়তো আওয়ামী লীগ আগামীতে যদি ক্ষমতায় আসে তাহলে তাদের পিঠ বাঁচানো দায় হবে। সুতরাং তারা চাচ্ছেন যেন তেন প্রকারে আওয়ামী লীগকে বাদ দিয়ে হয়তো বিএনপিকে ক্ষমতায় বসাবেন। এই জন্য সরকারের সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা, যিনি আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি ইদানিং বিএনপির মুখপাত্র হিসাবে মনে হচ্ছে যেন বিএনপির মুখপাত্র হিসাবে কাজ করছেন। তিনি যেভাবে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, জিয়াউর রহমান এবং বিএনপির গুণগান করছেন বিভিন্ন সভায় সমাবেশে, তাতে বোঝা যাচ্ছে তিনি বিএনপির একজন সক্রিয় নেতা বা কর্মী। তো যদি নির্বাচন হয় আগামীতে, সংস্কারবিহীন নির্বাচন যদি হয়, তাহলে বর্তমান উপদেষ্টারা নিজেদের গা বাঁচানোর জন্য তারা চাইবেন তাদের পক্ষের একটা সরকার ক্ষমতায় আসুক এবং সবাই ধারণা করছেন যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে, বিভিন্ন দেশের চাপে যদি আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হয়, তাহলে তারা চাচ্ছেন আওয়ামী লীগ যাতে ক্ষমতায় আসতে না পারে। ছলে বলে কৌশলে হলেও, যেভাবেই হোক, ভোট চুরি করে হলেও বা নির্বাচনের সময়ে বিভিন্ন সেন্টার দখল করে হলেও তারা চাইবেন তাদের পক্ষের সরকার বিএনপি, বিশেষ করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে। কারণ বিএনপি হচ্ছে গিয়ে আওয়ামী লীগের এবং বিএনপি এই দুটো দলের গ্রহণযোগ্যতা আছে। আর যাই বলুন না কেন, যে কোনো দলই বলুন না কেন, এই বিভিন্ন ছোটোখাটো দল যেগুলো আছে বা যে কিংস পার্টি যেটা সরকার করতে চাচ্ছেন, নাগরিক কমিটি আর কি জানি কি আমার বাংলাদেশ, এরপরে নুরুর গণ অধিকার পরিষদ, এইগুলা মানে গ্রহণযোগ্যতা এদের বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন উপজেলা শহরে বা গ্রামেগঞ্জে তেমন কর্মী বাহিনীও নেই, গ্রহণযোগ্যতাও নেই। আছে শুধু আওয়ামী লীগ এবং বিএনপির তৃণমূল পর্যায়ে তাদের গ্রহণযোগ্যতা, তাদের দলীয় সমর্থক প্রচুর পরিমাণে আছেন। তো যদি আওয়ামী লীগ ক্ষমতায় না আসে, কারণ আওয়ামী লীগ এবং বিএনপি বারবার বাংলাদেশ শাসন করেছে এবং আগামীতে যদি আওয়ামী লীগ না আসে বিএনপি আসবে, বিএনপি না আসলে আওয়ামী লীগ আসবে, এটাই হবে, এটাই ধারণা। তো সরকার চাইবেন, যেহেতু আওয়ামী লীগ তাদেরকে ছাড়বে না, আওয়ামী লীগকে ক্ষমতায় তারা বসাতে চান না, আওয়ামী লীগকে তারা পছন্দ করেন না, আওয়ামী লীগ স্বৈরাচার এবং তাদের কথায় ফ্যাসিস্ট। তো এই ফ্যাসিস্ট এবং স্বৈরাচার সরকারকে তারা সরিয়েছেন, তারা কি আবার চাইবেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক? চাইবেন না। সুতরাং তারা ছলে বলে কৌশলে হলেও তারা আওয়ামী লীগকে রাজনৈতিক মাঠ থেকে দূরে রাখতে চেষ্টা করবেন। যদি দূরে রাখতে না পারেন, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আওয়ামী লীগকে দিতে হয়, রাজনীতি করার সুযোগ দেওয়া হয় নির্বাচনের আগে, তারপরে আওয়ামী লীগকে
আওয়ামী লীগকে যেভাবেই হোক তারা ফেল করাবেন। তারা এরই মধ্যে হয়তো একটা করতে পারেন, যেমন বিভিন্ন জায়গায় এখনও আওয়ামী লীগের এমপিদের মধ্যে, আওয়ামী লীগ যারা এমপি ছিলেন, সাবেক এমপিরা যারা ছিলেন, তাদের মধ্যে অনেকের গ্রহণযোগ্যতা এখনও আছে এলাকায় এবং তারা বেশ পপুলার, তাদের অনেক জনসমর্থন আছে এলাকায়। যেমন মনে করেন শেখ হাসিনা যদি গোপালগঞ্জ, ফরিদপুর থেকে পাঁচটা সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তিনি 5টাই পাস করবেন। এখন বলা যায় না, যেভাবে আওয়ামী লীগের পপুলারিটি বাড়তেছে দিন দিন জনগণের মধ্যে, হয়তো যে কোনো জায়গায় দাঁড়ালে, বাংলাদেশের যে কোনো জায়গায়, ঢাকা, সিলেট, সুনামগঞ্জ বা যে কোনো জায়গায় দাঁড়ালেও হাসিনা 5টার মধ্যে 5টাই পাস করবেন। যেমন ধরেন, মনে করেন ব্যারিস্টার সুমন আমাদের সিলেটের চুনারুঘাটে এবং মাধবপুরে ব্যারিস্টার সুমন দাঁড়ালে, ব্যারিস্টার সুমনের সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতায় আসবেন আমার বিশ্বাস হয় না। যেমন নড়াইলের মাশরাফি, হ্যাঁ, কিছু আওয়ামী লীগের সমর্থক, মানে কিছু আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য যারা আছেন, অন্ততপক্ষে এদেরকে যদি সরকার নির্বাচন থেকে সরিয়ে রাখতে চায়, তাহলে হয়তো তড়িঘড়ি করে নির্বাচনের আগেই কিছু নেতৃবৃন্দ বা নেতাকে বা যারা পপুলার সাবেক এমপি, এদেরকে তারা বিভিন্ন মামলায় কারাদণ্ড এবং জরিমানা করে তাদেরকে নির্বাচনে যাতে অযোগ্য ঘোষণা করা যায় সেই ব্যবস্থা করতে পারেন। এটা একটা পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে যে তারা হয়তো সেই সব এমপি মিনিস্টারদেরকে বিভিন্ন মামলায় বিভিন্ন তড়িঘড়ি করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জরিমানা করে তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করবেন। আর এরপরেও যারা আছেন, তাদের মধ্যে অনেকেই আছেন যারা নৌকা নিয়ে দাঁড়ালে এমনিতেই এলাকায় জনপ্রিয়তায় তারা চলে আসবেন। সুতরাং সরকারের ভয় আওয়ামী লীগ যেন আগামীতে ক্ষমতায় না আসে। সুতরাং আওয়ামী লীগকে তারা নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করবেন আমার মনে হয়। কারণ বিলম্ব হলে কিন্তু আওয়ামী লীগের পপুলারিটি বা জনসমর্থন আরও বাড়বে দিন দিন। 4 মাসের মধ্যেই দাবার গুটি পাল্টে গেছে। এখন যদি আরও কিছুদিন সময় পাওয়া যায়, মানুষ দিন দিন তো অর্থনৈতিক অবস্থা খারাপই হচ্ছে, দেশ একটা অস্থিতিশীল পরিবেশ, মানুষ আইনশৃঙ্খলা, পুলিশ বাহিনীর মরালিটি ভেঙে গেছে, পুলিশরা আগের মতো কাজ করছে না। আগে 999 কল করলে যেভাবে পুলিশ চলে আসতো, এখন পুলিশ আর আসে না। পুলিশের সামনে মানে অঘটন ঘটলেও তাদেরকে বললেও তারা আসতে চায় না, কারণ তারা জড়িয়ে, সাধারণত তাদের ভিতরে একটা ভয় জন্মে গেছে যে তারা যদি কোনো ধরনের পদক্ষেপ নেয়, তারপরে এটা হয়তো তাদের উপরে বুমেরাং হয়ে চলে আসতে পারে। সুতরাং তারা এখন বেশ সতর্ক। সেই জন্য যারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী, জঙ্গি, এরা সুযোগ নিচ্ছে এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছে। সুতরাং আমার মনে হচ্ছে আগামী নির্বাচন আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য সহজ হবে না। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে বিএনপির জন্য খুবই কঠিন। আবার আওয়ামী লীগকে যদি তারা মাঠে দাঁড়াতে না দেয়, সরকার রাজনীতি করার সুযোগ না দেয়, তাহলে আওয়ামী লীগের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ। এখন দেখা যাক, যেহেতু আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগের অধিকার আছে কথা বলার, আওয়ামী লীগের অধিকার আছে রাজনীতি করার। যদি এখনও আওয়ামী লীগ চুপ করে আছে, সংগঠিত হতে পারছে না,
কারণ একদিকে মামলা, একদিকে বিভিন্ন মামলায় সবাই বিভিন্নভাবে পালিয়ে আসেন, কেউ কেউ বিদেশ চলে গেছেন। সেই মামলা থেকে যখন সবাই একসময় যখন নির্বাচনের কথা আসবে, তখন নির্বাচনের গ্রহণযোগ্যতার জন্য হয়তো আওয়ামী লীগের দাবি হবে যে যারা মামলায় আছেন, বিভিন্ন ধরনের বিভিন্ন সাবেক এমপি মন্ত্রীরা, তাদেরকে মুক্তি দিতে হবে, জামিন দিতে হবে এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। যদি এটা দাবি উঠে এবং সরকার যদি বাধ্য হয় তাই সেই দাবি মানতে নির্বাচন গ্রহণযোগ্যতার খাতিরে, তাহলে আওয়ামী লীগ এবং বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে আগামীতে নির্বাচনে। বিএনপি সবাই ভাবছেন বিএনপি সহজেই ক্ষমতায় চলে আসছে। এখন আসলে ক্ষমতা বুক করছে বিএনপি এবং জামাত, এবং তারা তাদের প্রশাসনের সব জায়গায় তাদের লোক নিয়োগ করছেন। তাই আগামীতে নির্বাচন যে শান্তিপূর্ণ এবং ফেয়ার হবে এবং গ্রহণযোগ্য হবে আমার মনে হয় না। ভোট চুরি আগামীতে হবে, আগামী নির্বাচন হবে, এটা আমার অনুমান, এবং আমি এটা দৃঢ়ভাবে বলছি যে এটা হবেই। কারণ এই সরকার কখনোই আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দিবে না। এই জন্য তারা ইলেকশনের দিন ভোট চুরি করবেই, তাদের পক্ষে সরকার ক্ষমতায় আনার জন্য, তাদের পিঠ বাঁচানোর জন্য। দেখা যাক আগামীতে কি হয়। এটা বৃহত্তর জনগোষ্ঠী আওয়ামী লীগের সমর্থক যারা, তাদেরকে বাইরে রেখে কি সরকার নির্বাচন করে, এবং বাইরে রাখলে তারা কি করবে, তাদের ভূমিকা কি হবে, তারা কি আন্দোলনে যাবে না তারা কি চুপ করে ঘরে বসে থাকবে, এটা দেখার বিষয়। সময় আসলে দেখব, দেখা যাক কি হয়। আমরা বসে আছি সেই অপেক্ষায়, আগামীর অপেক্ষায়। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই রাখলাম, আগামীতে আবার কথা হবে।